অ্যাডাল্ট কন্টেন্ট কতটা ক্ষতি করতে পারে আপনাকে, আপনার সন্তানকে বা তোমাকে। আপনি দেখছেন যে আপনার বাচ্চাটা, ছেলে বা মেয়ে, সারাদিন মোবাইল দেখছে। সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে মোবাইলেই পড়াশুনো, মোবাইলেই সবকিছু, মোবাইলেই জগৎ। বাট সত্যি পড়ছে নাকি পড়ার ফাঁকে সে বড়দের জিনিস দেখছে, বড়দের ছবি দেখছে, নিষিদ্ধ বিষয় দেখছে। সে ফোন ছাড়তেই চাইছে না, সারাদিন তার ফোন লাগবে আর ইন্টারনেট লাগবে, ফোন লাগবে আর ইন্টারনেট লাগবে। কি বলা হচ্ছে এটাকে? ইন্টারনেট ইউজ ডিসঅর্ডার, অ্যাডাল্ট কন্টেন্ট দেখাকে। তোমরা যদি কেউ এরকম দেখে ফেলো, দেখে থাকো, যদি আমার ভিডিও কেউ দেখো, তো একবার দেখে নাও যে কত ভয়ঙ্কর একটা অভিশাপ নামিয়ে আনতে পারে তোমার জীবনে, কিভাবে তোমার জীবনটাকে নষ্ট করে ছারখার করে ফেলতে পারে। আমি তো বলবো যে এটা কেবলমাত্র, যেমন আমি অন্য ক্লাস করি যে আমার বাঙালি স্টুডেন্টদের জন্য এরকম কিছু না। সমস্ত স্টুডেন্ট যদি অন্য কোনো ভাষাতে, তোমরা অন্য কোনো ভাবে এর উপরে অন্য কোনো ভিডিও দেখো, একই ব্যাপার, বাট এই ক্লাসটা দেখবে আমি আশা রাখবো। আমরা এর উপরে প্রচুর রিপোর্ট পাই, আমরা প্রচুর খবর পাই কিভাবে একটা জীবন, একাধিক জীবন, একটা দেশ, একটা বিশ্ব নষ্ট করে ফেলতে পারে। এখন সব মানুষ একই স্টেজে নেই, তাই সকলের ওপরে একই রকম বা একই ভাবে প্রভাব ফেলবে, ক্ষতি করবে এরকম নয়। তো আমরা এই ব্যাপারটা বোঝার জন্য দুটো সেগমেন্টে ভাগ করেছি ক্ষতিকর দিকগুলো যাদের উপর পড়ছে। একটা, যে যারা অলরেডি বলা যায় বড় হয়ে গেছে, সোজা কথায় রিলেশনশিপে আছে, যাদের বিয়ে হয়ে গেছে, এরকম মানুষ, তাদের উপর কিরকম প্রভাব ফেলে। যারা ছোট, যারা বাচ্চা, যারা ইয়াং, ইনোসেন্ট স্টুডেন্ট, রিলেশনশিপে যারা যায়নি, যাদের আসল লক্ষ্যই পড়া, তাদের উপরে তাদেরকে কিরকম ভাবে ধ্বংস করে। ওকে, দুটো ভাবে ক্লাস করবো। স্টুডেন্টদের বিষয়টা আমরা শেষে রাখবো, কেননা আমরা স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাস করি, তো সেটার উপরে আমি আলাদা করে ফোকাস করবো, এমফাসাইজ করবো। বাট ওভারঅল বুলেট পয়েন্টস হিসেবে আমি যারা বড় তাদের ওপরে, তাদেরও যদি এই প্র্যাকটিসটা থাকে বা যাদের এই প্র্যাকটিসটা রয়ে গেছে, তাদের উপরে অ্যাডাল্ট কন্টেন্ট কেমন ক্ষতি করে চলো দেখা যায়। সারাদিন মোবাইল ধরে ইন্টারনেটের মাধ্যমে দেখতে থাকা নরনারী, যদিও সে হয়তো সংসারে ঢুকে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু সে অভ্যাস ছাড়তে পারছে না, দেখেই যাচ্ছে। আমরা তিন ধরনের এফেক্ট উপলব্ধি করি, তিন ধরনের জায়গায় সর্বত্রই সেই ক্ষতির বলা যায় বিভৎসতা বা ক্ষতির রূপ দেখতে পাওয়া যায়। পড়বার সুবিধার জন্য তিন ধরনের জায়গা আমরা এটাকে ডিটেক্ট করছি। যেমন একটা সাইকোলজিক্যাল এফেক্ট, তার সাইকোলজির ওপরে তার মানসিকতা, চিন্তা ভাবনা, চেতনা, বিবেক, এসবগুলো কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। রিলেশনশিপ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, অ্যাফেক্টেড হয়, এবং এফেক্ট অন ফ্যামিলি ভ্যালুজ, যে মূল্যবোধ, যে নৈতিকতা, তার উপরে কিভাবে ক্ষতি করে। ফার্স্ট হচ্ছে যে এই যে অ্যাডাল্ট কন্টেন্ট বা বড়দের দৃশ্য বা অশ্লীল দৃশ্য বা নিষিদ্ধ ছবি, আমরা যেভাবেই সেটাকে চিনে থাকি না, জেনে থাকি না কেন, সেইটা দেখার সবচেয়ে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে যে এটা একটা অ্যাডিকশন তৈরি করে, একটা নেশা তৈরি করে, যে নেশা তোমাকে সম্মোহিত করে, তোমাকে একেবারে ঘিরে ফেলে, তোমাকে অভিভূত করে ফেলে। সো ফার্স্ট ইজ দ্যাট অ্যাডিকশন অ্যান্ড ডিসফাংশন। তো অ্যাডিকশন একবার তোমার যদি হয়ে যায়, অবভিয়াসলি তোমার বাকি জায়গাগুলোর অ্যাক্টিভিটি একেবারেই নষ্ট হয়ে যাবে। তোমার কি করতে হবে, তোমার কি করা উচিত, তোমার কি কি কাজ রয়েছে, তোমার দিন কেমন চলবে, তুমি উপার্জন কেমন করবে, তুমি সংসার প্রতিপালন করবে, বড়দের ক্ষেত্রে আলোচনা করছি, সমস্ত বিষয়ে তার আর কোনো ভাবনা চিন্তা, কোনো কার্যক্রম, কিছু রুটিন, কিছু লাইফ থাকবে না। সে যেখানেই থাকবে সারাদিন মনে হবে আমি এইটা কখন দেখবো, আমি ওইটা কখন দেখবো, আমি কখন গিয়ে এটা করবো। ওকে, এবং তার সাথে সাথে তার
নানা রকম শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটবে, যেগুলো আমরা স্টুডেন্টদের যখন আলোচনা করবো স্টুডেন্টদেরকে নিয়ে তখন সেটা ডিটেল পড়বো। ওকে, নাও মেন্টাল ব্লক অন ফিজিক্যালিটি। মেন্টাল ব্লক অন ফিজিক্যালিটি কি? যেমন ধরো যাক আমরা যখন সিনেমা দেখি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, যখন সিনেমা দেখি তখন দেখি না নায়ক একটা জাইজান্টিক টাস্ক করছে, একটা বিরাট হিরো, সে সকলের সামনে গিয়ে সে হয়তো বোমা ফাটিয়ে দিল, সকলের সামনে সে একটা বিরাট দারুণ বীরত্বের কাজ করলো, সে হয়তো একটা স্পাইডারম্যান হয়ে বেঁচে রয়েছে, সেটা শক্তিমান হয়ে বেঁচে রয়েছে। অ্যাকচুয়ালি সাধারণ জীবন তো সেরকম নয়। তো বারবার কন্টিনিউয়াসলি কেউ যদি দেখতে থাকে অভিনয় করেছে, তাদের শারীরিক গঠন, তাদের দৈহিক আকৃতি, তাদের ইন্টেন্সিটি, তাদের কাজ করার ধরন দেখতে 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 যে দেখছে তার মনে হচ্ছে যে আমি ওই রকম ভাবে করতে পারবো তো, আমি ওই রকম ভাবে চলতে পারবো তো, আমার অ্যাক্টিভিটি এরকম লেভেলে হবে তো, আমার এরকম পোটেনশিয়াল থাকবে তো, আমার শরীর এরকম সুন্দর হবে তো, আমার শরীর এরকম বাহুযুক্ত পেশিবহুল হতে হবে তো। যখনই সে দেখছে না, তার কারণ সেটা খুব স্বাভাবিক, সেটা হবে না, তার কারণ সেটা একটা তৈরি করা একটা রিল, একটা চিত্র, একটা ছায়াছবি। কিন্তু যে দেখছে সে একটা বাস্তবের মানুষ, তখনই সে নিজেকে ওই তার মনের মধ্যে তৈরি হতে থাকা, মনের মধ্যে সেট হতে থাকা যে ইমেজ, যে প্যারামিটার, সেগুলো থেকে সে নিজেকে দূর করে ফেলবে এবং সে নিজেকে ভাববে যা আমার তো এইটা নেই, আমার শরীরে তো এরকম গঠন নয়, আমার তো এরকম লম্বা চওড়া নয়, আমি তো এরকম পেশি বহুল নই, আমি তো এরকম করতে পারছি না, আমি তো এরকম দৌড়তে পারছি না, আমি তো এরকম লাফাতে পারি না। সো সে ধীরে 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 কি করবে না, নিজের শরীরটা সম্বন্ধে সে ওটার সাথে প্রজেক্ট করবে, তুলনা করতে করতে সে নিজেকে নিঃসঙ্গ করে ফেলবে, সে নিজেকে দূরে সরিয়ে ফেলবে সমাজ থেকে, সে নিজেকে মনে করবে আমি আর যোগ্য নই কোনো কিছু, আমার শরীরে তো এইসব কিছুই নেই, আমার কোনো বৈশিষ্ট্য এরকম নেই, আমি সবকিছুই যে কোনো কিছু করতেই ব্যর্থ। সে একেবারে নিজেকে সমাজচ্যুত করে ফেলবে, আইসোলেট হয়ে যাবে। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট একটা এফেক্ট, একটা সাইকোলজিক্যাল এফেক্ট ইজ ডিলে ডিসকাউন্টিং অ্যান্ড ডিহিউম্যানাইজেশন। যদি কখনো এই কনটেক্সটে তোমাদের মেন্স অ্যান্সার রাইটিং পড়ে, কোনো রচনা লিখতে পড়ে, এসে লিখতে পড়ে বা এসে যায়, তাহলে কিন্তু এই জিনিসটা লিখো তোমরা, যে ডিলে ডিসকাউন্টিং অ্যান্ড ডিহিউম্যানাইজেশন। না, হোয়াট ইজ ডিলে ডিসকাউন্টিং, হোয়াট ইজ ডিহিউম্যানাইজেশন? ছোট করে বলি। ডিলে ডিসকাউন্টিং হলো এরকম যে আমাদের যে প্রসেসগুলো, ধরা যাক একটা পরীক্ষা, কিছু একটা করা, কোথাও একটা যাওয়া, কিছু একটা পাওয়া, আমাদের কিছু পুরনো প্রবাদ আছে যে পরিশ্রম করো তুমি সফল হবে, সবুরে মেওয়া ফলে, তুমি অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো। এই যে চিরন্তন যে সত্যগুলো, দেয়ার ইজ নো রয়্যাল রোড টু সাকসেস, সাকসেসের কোনো শর্টকাট হয় না, এইগুলোর যে ধারণা এবং অন্যরকম একটা ধারণা যে এক্ষুনি দরকার, সব এক চান্সে হয়ে যাবে, অত অপেক্ষা করা যাবে না, যেভাবে হোক না কেন আমার এখনই চাই, এই দুটো ধারণার যে সংঘর্ষ, এই সংঘর্ষটাকেই বলা হয় ডিলে ডিসকাউন্টিং। ওকে, অর্থাৎ তুমি যদি অ্যাডাল্ট কন্টেন্ট কন্টিনিউয়াস দেখতে থাকো, তো তোমার মধ্যে যে অপেক্ষা, তোমার মধ্যে যে প্রসিডিওর ফলো করার যে ওয়ে, প্রসিডিওর ফলো করার জন্য যে অ্যাটিটিউড, যে ওয়ার্কের প্রতি যে অ্যাটিটিউড, পেশেন্স বা ধৈর্যের প্রতি অ্যাটিটিউড, সেগুলো সব নষ্ট হয়ে যায়। তোমার মনে হবে এখনই চাই, এখনই দেখতে হবে, এখনই করতে হবে, এখনই যেতে হবে, এখনই শুনতে হবে, মানে ধৈর্য, স্থৈর্য, সুশীলতা, এগুলো একেবারে ইচ্ছা সোজা কথা নষ্ট হবে। নেক্সট, ডিহিউম্যানাইজেশন। ডিহিউম্যানাইজেশন কনসেপ্টটা হচ্ছে এই যে তুমি সামনের মানুষটাকে মনে করছো যে সে সঠিক মানুষ নয়, সে মানুষের নিচে। বেসিক্যালি মনুষ্যতর যে কথাটা আছে, মনুষ্য যুক্ত ইতর, মনুষ্যতর, বা মহিলাদের জন্য বা নারীদের জন্য একটা ডেরোগেটরি কনসেপ্ট যে সেকেন্ড ক্লাস ওম্যান, সেকেন্ড ক্লাস হিউম্যান। ওকে, সো সেকেন্ড ক্লাস হিউম্যানের একটা কনসেপ্ট তৈরি হয় ডিহিউম্যানাইজেশনের ক্ষেত্রে। এবং একটা নারীকে বা একটা মানবীকে, সে যে একটা মানুষ, সে আমার সাথে তার একটা রক্তের বা একটা পৃথিবীর সম্পর্ক,
সে আমার মা, বোন, দিদি হতে পারে, সে আমার কোনো আত্মীয় হতে পারে, সে একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র একটা তার অস্তিত্ব হতে পারে। এই ধারণাগুলোর বাইরে বেরিয়ে একটা নারীকে কেবলমাত্র জনন করবার বিষয়, এই যে ধারণাটা ছোট হয়ে আসে, এটাই হচ্ছে ডিহিউম্যানাইজেশনের এক্সাম্পল, যা অ্যাডাল্ট কন্টেন্ট দেখার অ্যাকচুয়াল একটা রেজাল্ট। ক্লিয়ার? নাও আমরা চলে আসবো এফেক্ট অন ফ্যামিলি। তুমি যদি সারাক্ষণ কেবল দিন রাত দেখতে থাকো, তো তোমার ওইগুলো চিত্রগুলো সারাদিন তোমার মনের মধ্যে যদি চলতে থাকে, তুমি সামনের মানুষটা সম্বন্ধে শ্রদ্ধা হারিয়ে ফেলবে। সামনের মানুষটা সম্বন্ধে তোমার দেখলেই তোমার শুধু মনের মধ্যে ওইসব কথাগুলো হবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তোমার রুচি, তোমার সম্মান এবং শ্রদ্ধা কমে যাবে। এটা একটা বিরাট বড় একটা সামাজিক, একটা মানবিক ক্ষতি। তোমার মধ্যে যে একটা সামাজিক বন্ধন, পারিবারিক কর্তব্য, মানবিক কিছু কর্তব্য, দায়বদ্ধতা, সেগুলো নষ্ট হয়ে যাবে। কি হয়? ক্রুয়েলটি তৈরি হয়ে যায়। একটু আগে আমরা আলোচনা করলাম যে ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে, সে আর ধৈর্য রাখতে পারছে না, সে চুপ করে বসে থাকতে পারছে না, কিছুর জন্য অপেক্ষা করতে পারছে না, এবং এগুলোর সাথে সাথে সে নিষ্ঠুর হয়ে যাচ্ছে, সে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে, তার অন্যের প্রতি আচরণটা অনেক বেশি ক্রুদ্ধ এবং অনেক বেশি কি বলা যায়, অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে। সামনের মানুষটার সমস্যা, সামনের মানুষটার দরকার, সামনের মানুষটার প্রয়োজন, সামনের মানুষটার অনুভূতি তাকে কিছু যায় আসে না। তার কারণ যে দেখছে অ্যাডাল্ট কন্টেন্ট, তার মনের মধ্যে, তার শরীরের মধ্যে কেবল অ্যাডাল্ট কন্টেন্ট চলছে। ডিসেন্সিটাইজেশন জিনিসটা ঠিক এইটা, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, যে তার সেন্সিটাইজেশন গুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এফেক্ট অন রিলেশনশিপ, সম্পর্কের উপর কিভাবে ক্ষতি করে। আমরা আলোচনা করছি কাদের ক্ষেত্রে? যারা সম্পর্ক বড় হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, যাদের পরিবার হয়ে গেছে, যাদের ফ্যামিলি হয়েছে, যাদের বিয়ে হয়ে গেছে, বা যারা বিল্ড আপ রিলেশনশিপের মধ্যে রয়েছে, এরকম মানুষগুলোর কথা বলছে। তো অবভিয়াসলি যে সারাদিন কেবল দেখতে থাকে, তার যদি তুমি নেশা করো, তোমার মনে হবে এই নেশার দ্রব্যগুলো আরো কড়া ডোজের নেশা দরকার। ঠিক তেমনি যে তুমি কন্টেন্ট গুলো দেখছো, সেই কন্টেন্টের চেয়ে তোমার মনে হবে আরো এক্সট্রিম কন্টেন্ট, আরো হায়ার ডিগ্রি ওয়ালা কন্টেন্ট আমি কিছু দেখবো। এটা হতে 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 মানে সে একেবারে সুস্থ স্বাভাবিকই আর মানসিক ভাবে থাকে না। এর ফলে কি হয় দেখো, হায়ার ডিগ্রি অফ ইন্টেন্সিটি ক্রিয়েটস আইসোলেশন অ্যান্ড মিসট্রাস্ট। সে ছবি একটা দেখছে, সে কল্পনা একটা করছে, তার ছবি থেকে সারাক্ষণ কল্পনা তৈরি করছে, একটা সেট বিলিফ, একটা সেট আইডিয়া বানাচ্ছে, জিনিসটা এরকম, জিনিসটা এইভাবে, জিনিসটা এখানে এখানে। কিন্তু সে যখন রিয়েল লাইফে আসছে, সে যখন তার সঙ্গী বা সঙ্গিনী, পুরুষ বা নারীর সাথে সহজ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংসারিক সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, অবভিয়াসলি ওই জিনিসটা তো এখানটায় হয় না। তুমি সিনেমাতে সেম এক্সাম্পল দেখছো যে একটা নায়ক 100টা লোককে একসাথে গুলি মেরে দিল, এখানে কি সেরকম হয়? তুমি একটা গুলি চালাতে যাবে, তোমার গায়ে 5টা বন্দুকের গুলি লাগবে। তো সে যখন রিয়েল লাইফ সংসারে আসতে দেখছে যে জিনিসটা একেবারেই ওরকম হয় না যেমন ছবিতে দেখে। সংসারে দায় দায়িত্ব আছে, সংসারের কর্তব্য আছে, সংসারের কাজ আছে, তার ফাঁকে ফাঁকে কিছু সম্পর্ক, ভালোবাসার, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু ভালো লাগা, কিছু আবদার, কিছু অনুভূতি, কিছু রাগ, অভিমান, অনেক কিছু আছে একটা সম্পর্কের মধ্যে, একটা সংসারের মধ্যে। বাট ওর অ্যাডাল্ট কন্টেন্টে তো এসব কিছু নেই। ওর অ্যাডাল্ট কন্টেন্ট কেবলই অ্যাডাল্ট কন্টেন্ট। তো সেটাকে ম্যাচ করাতে পারছে না, তার মনে হচ্ছে যে না ওটা যেটা সেটাই সত্যি, তার কারণ সে ওটা সারাক্ষণ দেখছে। এর যে রিয়েল লাইফে যেটা আছে, সামনের মানুষটা যেটা সে মিথ্যে, সে তার সাথে চিট করছে, সে ঠকাচ্ছে, সে ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, সঙ্গী বা সঙ্গিনীটার প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলছে। একটা বিরাট সমস্যা হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাফেকশন অ্যান্ড অ্যাটেনশন, যখনই সামনের মানুষটার প্রতি সংসারে এরকম একই সংসারে থেকে আমার এই আচরণগুলো, এই বৈশিষ্ট্যগুলো তৈরি হবে, তো আমি তার প্রতি কর্তব্য হারিয়ে ফেলবো, আমি তার প্রতি অনুভূতি হারিয়ে ফেলবো, অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দেবো, আমি অ্যাটেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে আমার। এবং অবভিয়াসলি অ্যাফেকশন, প্রেম, সহানুভূতি, ভালোবাসা, স্নেহ, এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। ইন এ নাটসেল, একটা স্টুডেন্টের ক্ষেত্রে ফল, রেজাল্ট বলা যেতে পারে
ফাইন্যান্সিয়াল, পার্সোনাল, ফিজিক্যাল, সোশ্যাল, হিউম্যানিটেরিয়ান সমস্ত লস হয়। তুমি যদি সারাক্ষণ বা কেউ একজন যদি সারাক্ষণ দেখতে থাকে, তো তার মাথার মধ্যে প্রয়োজনের বেশি ডোপামিন ক্ষরণ হতে থাকে। ডোপামিন কি? ডোপামিন সম্বন্ধে আমি তোমাদেরকে আগে বলেছি। বেশি পরিমাণে মোবাইল দেখা, টিভি দেখার, মোবাইল ব্যবহারের অতিরিক্ত কি অতিরিক্ত মোবাইল দেখার কি রেজাল্ট হতে পারে, আমি এর আগে মেন্স আনসার রাইটিং লিখেছি, যদি তোমরা কেউ পারো দেখো। ওকে, অর্থাৎ উত্তেজনার জন্য এরকম একটা হরমোন নিঃসৃত হয় যা তোমাকে উত্তেজিত করে, হ্যাঁ, একেবারে একেবারে চাঙ্গা রাখে উপরে। কিন্তু সেইটার তো একটা মাত্রা আছে। কতদূর তুমি উত্তেজিত হবে, কতক্ষণ তুমি উত্তেজিত হয়ে থাকতে পারবে? যদি কন্টিনিউয়াস ডোপামিন ক্ষরণ হতে থাকে এবং তারপরে সেটা যখন শেষ হয়ে যায়, তখন তুমি হারিয়ে ফেলেছো, অবসাদগ্রস্ত হয়ে গেছো, আর উত্তেজনার প্রয়োজনে তোমার উত্তেজনা আসছে না, আর কর্মক্ষম হওয়ার সময় তুমি কর্মক্ষম হতে পারছো না। সো ডোপামিন কন্টিনিউয়াসলি খরচ হতে থাকলে বা ক্ষরণ হতে থাকলে হিউম্যান ব্রেনের ইটসেলফ চেঞ্জ হয়ে যায়। আমাদের ফ্রন্টাল লোবটা আকারটা ধীরে ধীরে সরু হয়ে যায়, ছোট হয়ে আসে। ফ্রন্টাল লোবে কি থাকে? লজিক থাকে, রিজনিং থাকে, ভাববো, বিচার করব, চিন্তা করব, যুক্তি খাটাবো, হ্যাঁ না ঠিক ভুল এগুলো অনুযায়ী কাজ করব, সেই জায়গাটা কমে আসে। অ্যামাইগ্লাডা অ্যান্ড ভেন্ট্রাল স্ট্র্যাটিয়াম দেখে নিও। অ্যামিগ্লাডার ভেন্ট্রাল স্ট্র্যাটিয়ামটা কি? মাথার মধ্যেকার একটা জায়গা, তার আলাদা আলাদা ফাংশন। সেগুলো ডিসফাংশন শুরু হয়, সেই জায়গাগুলো খারাপ হয়ে যায়, যার ফলে একটা স্টার্টিং হয় অ্যাংজাইটি, ইম্পালসিভনেস, উদ্বেগ, এক কথা বারবার বলা, এক জিনিস বারবার করা, একেবারে অস্থির অবস্থা এবং ADHD। ওকে, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আমি ADHD সম্বন্ধেও তোমাদেরকে আগে বলেছি। এগুলো বেসিক চেঞ্জ হয় একটা স্টুডেন্টের, একটা বাচ্চা ছেলে বা মেয়ে যদি কন্টিনিউয়াসলি এটা দেখতে থাকে। ক্লিয়ার? সো রেজাল্ট কি হয় তার ফলে? আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। রিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়ে যাচ্ছে। সে কন্টিনিউয়াসলি যদি সে অ্যাডাল্ট, কেউ একজন অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে থাকে, তো অ্যাডাল্ট কন্টেন্টের যে ডিগ্রি, যে লেভেল, যে ইন্টেন্সিটি, যে সিচুয়েশন, সে সেইটাকে মেলাতে চাইবে তার বাস্তব জীবনে, যখন সে সেই জায়গাটা এসে উপস্থিত হবে, এবং মিলবে না। তার একটা ধারণা হয়ে গেছে এরকম হয়, এভাবে হয়, এতক্ষণ হয়, এইরকম এই এই জিনিসগুলো হয়। কিন্তু বাস্তবে সে একটা মানবিক সম্পর্কের মধ্যে এলে দেখবে সেখানটায় হাজারো অ্যাঙ্গেল রয়েছে। তো তার মনে হবে যে সে যে ধারণাটা করেছিল সেখানটায় ধাক্কা খেলো, সেখানটায় সে প্রবঞ্চনা হচ্ছে তার সাথে, সেখানটায় সে মেলাতে পারছে না। ওকে, নেক্সট, মেন্টাল হেলথ ইস্যু। অবভিয়াসলি ক্রমাগত অ্যাডাল্ট কন্টেন্ট যদি কেউ দেখে, তো সে একেবারে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আমি আগেই বড়দের ক্ষেত্রেই আলোচনা করেছি যে তার ধৈর্য, তার অনুভূতি, তার বিবেক, তার চেতনা, তার মূল্যবোধ, তার কর্মক্ষমতা, তার ওয়ে অফ লার্নিং, থট প্রসেস সব নষ্ট হয়ে গেছে। তো ঠিক সেরকম সে একেবারে মানসিক একটা জড়, অনুভূতি শূন্য, নির্বোধ এবং একটা নৃশংস জীবে পরিণত হবে। 3 নাম্বার, অ্যাডিকশন অ্যান্ড কম্পালসিভ বিহেভিয়ার। সেম, দেখবি, আরো দেখবি, আরো দেখবি, সারাক্ষণ পড়ো, তুই কি বললি আমার কিছু যায় আসে না, বাবা মা কি বলছে যায় আসে না, সামনে মানুষটা কি করছে যায় আসে না, কেউ পড়ে গেল, কেউ লেগে গেল, কাউকে ডাক্তার দেখাতে হবে, কারণ কোথাও নিয়ে যেতে হবে, কেউ বাড়িতে এসছে, গেস্ট এসছে, সামনে গল্প করতে হবে, কিছুই যায় আসে না। ইম্পালসিভ হয়ে গেছে সে, অ্যাডিকশন হয়ে গেছে তার, সে শুধু রেগে যাচ্ছে, খিটখিটে বদমেজাজি হয়ে গেছে এবং সে শুধু সেইটাকেই দেখতে চাইছে, আরো আরো তীব্রতর কোনো
content. Harmful gender stereotype, again সেম। এটা দেখতে দেখতে বিশেষ করে এই সমস্যাটা ছেলেদের বেশি হয়। তারা পার্টনারকে, মেয়েদেরকে, নারীদেরকে অবজেক্টিফাই করে ফেলে। সে যে একটা মানুষ, তার মধ্যে যে একটা মানব সত্তা রয়েছে, সেই বিষয়টাকে সে অবমাননার জায়গায় নিয়ে চলে যায়, অপমানের জায়গায় নিয়ে চলে যায়। তাকে একটা খেলনা, তাকে একটা বস্তু, এইরকম কিছু সে ধারণা করতে থাকে। ওকে, সো জেন্ডারের যে স্টিরিওটাইপ কনসেপ্ট, ওকে, সেই স্টিরিওটাইপ কনসেপ্টের যে খারাপ দিকগুলো, সেগুলোই তার মধ্যে প্রতিফলিত হয়। নেক্সট, সেক্সুয়াল অ্যাগ্রেশন। অবভিয়াসলি সে এই ব্যাপারটায় খুব উত্তেজিত থাকবে। ওকে, খুব উত্তেজিত থাকবে। সে সারাদিন তার মনের মধ্যে কেবল এই চিন্তাই হবে, আর কোনো কিছু তার মধ্যে নেই। এবং প্রি ম্যাচিওর ইজাকুলেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইজাকুলেশন? আই হোপ তোমরা একটুখানি দেখে নেবে ডিকশনারিতে ইজাকুলেশনের মানে কি। বেসিক্যালি যদি কেউ সারাক্ষণ দেখতে থাকে, তো তার এই যে মানসিক পরিবর্তনগুলো হচ্ছে, এবং মানসিক পরিবর্তনগুলোর সাথে সাথে বিহেভিয়ারাল, অভ্যাসগত যে চেঞ্জগুলো আসছে, তার সাথে সাথে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার পরিবর্তনগুলো হবে। এবং যে আমাদের জননাঙ্গ বিষয়ক খারাপ খারাপ যে অসুখগুলো আছে, যা ছোটবেলার যৌবন অবস্থার এরকম নিয়ন্ত্রণহীন কোনো একটা অভ্যাসের ফলে পড়ে হয়তো চিরটা জীবন, তার সারাটা জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তার হয়তো কোনো সংসার, তার কোনো সম্পর্ক, তার কোনো উপার্জন কিছুই হবে না। সে জাস্ট একটা আইসোলেটেড, মানসিক বিকারগ্রস্ত একটা জিনিসে পরিণত হতে পারে। ওকে, অ্যান্ড ভায়োলেন্স, এরকম ধরনের মানুষরা যে ভেতরে ভেতরে একটা স্পেসিফিক বিষয় নিয়ে, বিষয়ের জন্য, বিষয়ের দ্বারা, বিষয়ের মধ্যে কেবলমাত্র ইনভলভ অ্যান্ড এনগেজড হয়ে রয়েছে, পৃথিবীর বাকি কি জিনিসের সাথে তার সম্পর্ক নেই, তো সে তো অবভিয়াসলি ভায়োলেন্সের প্রতি এক্সপোজ হয়ে যাবে। যে মানুষটার কোনো কিছু নেই, ধৈর্য, ভালোবাসা, অনুভূতি, সে মানুষটা তো ঝামেলায় জড়াবেই, সে মানুষটা তো গন্ডগোল করবেই, সে মানুষটা তো হিংসার মধ্যে ঢুকে যাবে, হিংসার কাজ করবে, ধর্ষকামী হয়ে যাবে, সামনের মানুষটার ক্ষতি সাধন করবে, সামনের মানুষটার ভালো হলে তার মনের মধ্যে অশান্তি তৈরি হবে। এরকম মানুষগুলোই তো এই পরিণতি পায়। And for a student, the most important thing is that তার একাডেমিক পারফরমেন্স কিছু আর থাকবে না, পড়াশোনাটা তার শেষ হয়ে যাবে। সোজা কথায় তার পড়াশোনাটা শেষ হয়ে যাবে। নাও, হোয়াট ইজ ওয়ে ফরওয়ার্ড, হোয়াট ইজ সলিউশন? যদি কেউ সিভিল সার্ভিসের স্টুডেন্ট থেকে থাকো এখানটায়, ডব্লিউবিসিএস, বি অর ইউপিএসসি, তো এরকম ভাবেই ধরে নাও বা বুঝে নাও যে এইভাবে লিখতে হয়, কোশ্চেন উত্তর এইভাবে লিখতে হয়। ঠিক আছে, নাও একটা টপিক আমরা ডিসকাশন করব, ইন্ট্রোডাকশন করব, ভালো মন্দ আলোচনা করব, ঠিক আছে, প্রস কনস ডিসকাশন করব, তারপরে সেটার কি সলিউশন আছে, কি আমরা আগামী দিনে এটার উপর কি করব। ওকে, নাও আমরা যে ডিসকাশনটা করলাম অন অ্যাডাল্ট কন্টেন্ট, দ্য এফেক্টস অফ অ্যাডাল্ট কন্টেন্ট অন জেনারেল পিপল, স্টুডেন্টস, আমরা এর থেকে বেরোবো কি করে, সমাধান কোথায়, আমাদের হাতে কিভাবে আছে, কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে সুরাহা পাবো, কিভাবে একজন শেষ হয়ে যাওয়া, শেষ হতে চলা একটা মানুষকে, একটা স্টুডেন্টকে, একটা বাচ্চাকে বাড়ি ফিরিয়ে আনবো, কি করব, মেইন স্ট্রিমিং করবো কিভাবে, চল দেখি। ফার্স্ট হচ্ছে দেখো ওপেন কমিউনিকেশন। এই ব্যাপারে ওপেন কমিউনিকেশন মানে সোজাসুজি কথায় খোলাখুলি আলোচনা। মিডিয়া, রিলেশনশিপ অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন, তিনটে পয়েন্ট আছে। মিডিয়া মিনস অবভিয়াসলি মিডিয়া, যেমন মিডিয়াতে, যেমন ইন্টারনেটের মাধ্যমে একটা অ্যাডাল্ট কন্টেন্ট দেখানো হচ্ছে, তেমনি অ্যাডাল্ট কন্টেন্টের কুফল কি, অ্যাডাল্ট কন্টেন্ট দেখার খারাপ দিকগুলো কেন, অ্যাডাল্ট কন্টেন্ট দেখলে কি ক্ষতি হয়, সে বিষয়েও কন্টেন্ট দরকার।
চিহ্নিত করতে হবে যে এই জিনিসটা খারাপ, স্বীকার করতে হবে যে এই জিনিসটা খারাপ দেখছি আমি, আমাকে সরে আসতে হবে, বুঝতে হবে। ফার্স্ট রেকগনাইজ করতে হবে, সেকেন্ড অ্যাডমিট করতে হবে। নেক্সট, রিলেশনশিপ। সো টিচার, পেরেন্টস, কাউন্সিলর, স্টুডেন্টস, একটা একটা এমন ওপেন প্ল্যাটফর্ম থাকবে যে সেখানটায় খোলামেলা ডিসকাশন করা যায়। একজনের অসুবিধে, একজনের সমস্যা, একজনের মানসিক যে যে প্রশ্নগুলো আসছে, যে মানসিক যে যে উচ্চাসা, যে উৎকণ্ঠা, যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিভাবে খোলাখুলি ডিসকাশন। এই ব্যাপারে সিনেমা একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে। তেমন সিনেমা আমি খুব একটা দেখি না এটার উপরে তৈরি হওয়া, যদিও সিনেমা সবসময় খুব বড় বড় রোল থাকে। লাস্ট আমার মনে পড়ছে ও মাই গড 2 সিনেমাটা দেখেছিলাম, কিছুটা এটাকে টাচ করে বিষয়টাকে, তোমরা যদি পারো কেউ দেখে নিও। ওকে, তো একটা এরকম ফ্রি রিলেশনশিপ হতে হবে যেখানটা একটা কোশ্চেন সহজে পুট করা যায়, প্লেস করা যায়, না ভয়ে, না মার খাওয়ার চিন্তা রেখে, এবং সেটার উপর একটা ওপেন ডিসকাশন হতে পারে। এজ অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন অবভিয়াসলি হবে। একটা বাচ্চা ছেলেকে সাধারণভাবে বোঝানো, একটা ছেলেটা মেয়েটা বড় হচ্ছে, মেয়েটা 12-14 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা 15-16 বছর বয়স হয়ে গেছে, তাকে তুমি বেদ দিয়ে মেরে চাপকে এই বিষয়ে কেন কথা বলছিস, এই জিনিস উচ্চারণ করবি না, না, ওরকম ভাবে হবে না। তাকে জিনিসটা নিজে যেরকম ভাবে জানো, পড়াশুনো, বাবা মার কথা বলছি, জানেন, পড়াশুনো করেন, স্কুল, গার্জেন, টিচার, ওকে, তাকে বোঝাতে হবে। দেখো জিনিসটা দেখতে এরকম কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়, জিনিসটা হয় এরকম কিন্তু আসলটা এরকম না, জিনিসটা এইটা আমরা এরকম ভাবে ঢুকে যাই বাট বেরোতে পারি না, আমাদের এই এই ক্ষতি করতে পারে। জিনিসটার অ্যাকচুয়ালি এইগুলো সঠিক রূপ, এইগুলো আসল বিষয়। ওকে, লাইফ সায়েন্সের স্টাডি তাকে দিতে হবে, বিজ্ঞানের পাঠ তাকে দিতে হবে, অ্যাওয়ারনেস তাকে দিতে হবে। ওকে, নাও 2 নাম্বার, parental involvement. Very 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 effective and important thing is that parental. আপনি আমার প্রিয় স্টুডেন্টের বাবা মা, আপনি আপনার বাচ্চাকে কি খেয়াল রাখছেন, সে কি করছে, নাকি আপনি ভাবছেন সে বিরাট কিছু করে ফেলছে? বিরাট কিছু করে যেই ফেলুক, করুক, আপনার সামনে করুক, আপনি দেখুন সে কি করে। ওকে, সো ফার্স্ট থিং ইজ সুপারভিশন। আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি মোবাইল দিয়েছেন, আপনি ধরেই নিচ্ছে আপনি খুব বেশি শিক্ষিত নন, আপনি জানেন না, আপনি বোঝেন যে আপনার বাচ্চা বিরাট কিছু মোবাইলে পড়ছে, পড় বাবা, পড় মা, বাট আমার চোখের সামনে পড়, সাউন্ড দিয়ে পড়, হেডফোন দিয়ে না, আমি শুনবো তুই কি পড়ছিস, আমি দেখবো তুই কি পড়ছিস, চেষ্টা করবো আমিও শেখবার তুই যেটা পড়ছিস। সুপারভিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কোনো বাবা মা আমার এই ক্লাসটা দেখে থাকেন, তো আমি বলবো যে অবশ্যই আপনি এরকমটা একটা এবার থেকে অভ্যাস করুন। ফিল্টার, মোবাইল বাচ্চাকে দেওয়া যেতেই পারে তার পড়াশোনার জন্য, তার কোচিং এর জন্য, তার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য, বাট সে কি দেখবে কি দেখবে না, কিছু কিছু কন্টেন্টের উপরে বা কিছু কিছু ব্রাউজিং এর উপরে আপনি যদি লক লাগিয়ে রাখেন, কিছু ফটোজ, কিছু গ্যালারিজ, কিছু ভিডিওস, কিছু আপনার নিজস্ব সাইট, যেগুলোর উপর আপনি লক লাগিয়ে রাখেন, তো ফিল্টার আপনাকে করতে হবে, যাতে সব জিনিসটা মোবাইল দিয়ে দেয়া মানে পুরো মোবাইলটা খুলে দেখে নিল তা না। এন্ড ডায়ালগ, আপনার বাচ্চার সাথে আপনাকে কথা বলতে হবে। কি রে, কেমন আছিস, কি করছিস, কি হয়েছিল, তো শরীরে কি পরিবর্তন হচ্ছে, মনে কি পরিবর্তন হচ্ছে, বন্ধুর মতন তার সাথে মিশতে হবে, তবে না সে আপনাকে বন্ধুর মতন কথাটা শেয়ার করবে। আপনাকে যদি ভয় পেলো, আপনাকে যদি ঘৃণা করলো, আপনাকে যদি শত্রু মনে করলো, সে তার বন্ধুর কাছে গিয়ে বলবে। এখন বন্ধুরা যদি বন্ধু না হয়, বন্ধুরা যদি তার ইন্টারনেট হয়ে যায়, তার যদি বন্ধু না থাকে, তাহলে তো সে বাধ্য হবে অ্যাডাল্ট কন্টেন্টের খপ্পরে পড়তে, তার শিকার হতে। নেক্সট, স্কুল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস। স্কুলের একটা খুব বড় রোল আছে। ফার্স্ট হচ্ছে ডিভাইস ইউজ। স্কুল একটা প্যারামিটার চালু করতে পারে যে ক্লাস চলাকালীন আপনারা মোবাইল, গার্জেনদেরকে বললো মোবাইল ব্যবহার করা যাবে না, বাচ্চাদেরকে মোবাইল দেবেন না। ইন কেস যোগাযোগ যদি করবার খুব দরকার হয়, আপনার ডাম্প ফোন ব্যবহার করুন, কোনো ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে এরকম স্মার্টফোন না ইউজ করে আপনারা ছোট ছোট ফোন দিন, জাস্ট হাই হ্যালো কথা বলা যাবে, তার জন্যই সাফিসিয়েন্ট সেটা। নেক্সট, ফায়ারওয়াল প্রোটোকল ব্যবস্থা করতে পারে, অর্থাৎ ইউ ক্যান
access the server, but you cannot access all the things available in the internet. ওকে, সো তুমি গুগল করছো বা তুমি ধরা যাক কোনো কিছু সার্চ করছো, তুমি রিভার প্রজেক্ট দেখছো, জিওগ্রাফি দেখছো, সায়েন্স দেখছো, ইটস ওকে। বাট যখন তুমি অ্যাডাল্ট কন্টেন্ট সার্চ করতে যাবে, ইট উইল ব্লক ইউ, it will pass a message to the সার্ভার ওভারসিয়ার বা সার্ভার সুপারভাইজার যে এই ছেলেটা এটা দেখছে। সো একটা ফায়ারওয়েল প্রোটোকল লাগানো চায়, যেটা করতে হবে স্কুলকে। অ্যান্ড আউটরিচ এডুকেশন, অবভিয়াসলি আউটরিচ করতে হবে। অ্যাকচুয়াল জিনিসটা কি, ছবি জিনিসটা কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, জীবনে কার কোনটা গুরুত্ব, জীবনে কোনটা সঠিক, অ্যাকচুয়াল জীবন কি, এই বিষয়গুলো সম্বন্ধে পড়াশুনোর বাইরে স্কুলের, বাবা মার, কাউন্সিলরের, গভর্নমেন্টের বাচ্চাদেরকে আউটরিচ করতে হবে, জানাতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে, ওকে, তাকে অ্যাওয়ার করতে হবে। সো দিজ আর দ্য সলিউশনস। ওকে, আই হোপ আপনাদের ক্লাসটা ভালো লাগবে। এবং তোমরা যদি কেউ পেয়ে থাকো এরকম তোমাদের কারোর পরিচিত যে এরকম জায়গায় পৌঁছে গেছে, তো তার জীবন ধ্বংসের হাত থেকে অবভিয়াসলি আমি জানি যে চেষ্টা করবে তোমরা এখানে ফিরিয়ে আনতে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ দ্য সিভিল সার্ভিস ইজ কনসার্ন, দিস ইজ সিভিল সার্ভিস ফর দেশি গাইজ অলওয়েজ উইথ ইউ। আমাদের স্বপ্ন বাঙালি ছেলেমেয়েরা ভারতের সমস্ত বড় বড় পোস্টে প্রতিষ্ঠিত হোক, তার জন্যে তোমরা বেশি করে সিভিল সার্ভিস পড়াশোনা করো, সিভিল সার্ভিসের প্রস্তুতি নাও, ওকে, ইউপিএসসির পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।